শুভ সন্ধ্যা। লোকজ সুরেশ রাজনীতি আজকের এই নিয়মিত আয়োজনটি তিস্তা টেলিভিশনের পর্দা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বসে আমাদের এই নিয়মিত আমরা অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা রয়েছি তিস্তা টিভির স্টুডিও ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দুজন অতিথি যাদের মাধ্যমে আমরা জানবো লোকজ সংস্কৃতির মাধ্যমে যে রাজনৈতিক পথ চলা কেমন রয়েছে এই তিস্তা টিভির মাধ্যমে আমরা জানবো, আপনাদের জানাবো। ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমরা একটু শুরুতেই চলে যাবো অতিথিদের সাথে পরিচিত হবো। আদৌ তারা আমাদের এই তিস্তা টিভির স্টুডিওতে এসে কতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলছে সে বিষয়ে একটু কথা বলবো আমাদের আজকের অতিথিদের সাথে। তিস্তা টিভির স্টুডিওতে আজকে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, ইনশাল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাদের এই আয়োজনের জন্য। দেশ বিদেশে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, বিভিন্ন জায়গা থেকে যারা দেখতেছেন, সবাই প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। দর্শক ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন রাজনৈতিক গুণী ব্যক্তি যিনি ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন, পরিচিত হয়েছে। আমাদের সাথে রয়েছেন একজন লোকজ সঙ্গীতের সাধক, যিনি প্রত্যন্ত গ্রামীণ শহর থেকে বেড়ে ওঠা লোকজ সঙ্গীতকে হৃদয়ে ধারণ করে বেড়ে উঠেছেন এবং ধারণ করেছেন গ্রামীণ ঐতিহ্যকে। সে মানুষটা আমাদের সাথে রয়েছেন। আমরা একটু কথা বলবো আমাদের এই তিস্তা টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যে মানুষটি, তার সাথে। আপনাকে তিস্তা টেলিভিশনের আজকের এই নিয়মিত আয়োজনে স্বাগত। কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি, তোমার দোয়ায় ভালো আছি। ভালো আছি, কিন্তু কিছু ভালো আছি, কিছু ভালো নাই। সব মিলিয়ে একটু জানাবেন সংস্কৃতি অঙ্গনে এসে এবং লোকজ সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে গিয়ে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শুরুর যে জীবনটা এবং আপনার আত্মপরিচয়ের যে জায়গা, সেটি কেমন ছিল একটু জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো বহুদিন ধরে গান বাজনা করি, সংস্কৃতির সাথে জড়িত আছি, কিন্তু কি করব, যারা এরকম সংস্কৃতির সাথে জড়িত থাকে, যারা গান বাজনা করে, তাদের খুব কষ্ট। কেননা আমরা অতি কষ্ট নিয়ে এই বসবাস করি। কেননা বিষয়টা হচ্ছে যে গান যখন দর্শক শোনে, হাতে খুব জোরে তালি দিল, বাহবা দিয়ে চলে গেল, কিন্তু পিছন ফিরে আর তাকালো না, শিল্পীটা কোথায় থাকলো, আর কোথায় খাইলো, আর কোথায় চলে গেল। এই দর্শক ঠিক আমরা চলে যাবো আমাদের মাঝে। আমাদের আজকে এই তিস্তা টেলিভিশন স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার রাজনৈতিক পথ চলা আমরা দেখেছি অন্তত গ্রামীণ পরিবেশ থেকে তিনি বেড়ে উঠেছেন এবং রাজনৈতিক পথ পরিক্রমায় কিভাবে রাজনীতিতে সংযুক্ত হলেন এবং সর্বোপরি লোকজ সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে রাজনীতিকে কিভাবে তিনি মূল্যায়ন করছেন সে বিষয়টি জানবো। একটু আপনার মাধ্যমে জানতে চাই আপনার বেড়ে ওঠা যে রাজনৈতিক জীবন, সেই জীবনের পথ পরিক্রমা কোথা থেকে শুরু হয়েছিল এবং সর্বোপরি লোকজ সংস্কৃতির মাধ্যমে রাজনৈতিক পরিচর্যার যে জীবন ঠিক সর্বোপরি ঠিক এই মুহূর্তে নীলফামারী অঞ্চলের রাজনৈতিক পরিক্রমা এবং সর্বোপরি লোকজ সঙ্গীতের যে ধারা, সেটিকে কিভাবে দেখছেন, মূল্যায়ন করছেন, কিভাবে একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনৈতিক জীবনে আমার বেড়ে ওঠা হচ্ছে 2000 সালে। আমার মনে আছে যে আমার বন্ধু বান্ধবরা যখন ছাত্র দলের কমিটির জন্য চতুর্দিকে ছুটতেছিল, ওই সময়টা ছিল আসলে বিরোধী ছাত্র, বর্তমান যে আমরা আছি বিএনপিতে যারা আছি, তখন আওয়ামী লীগ ছিল। ভোটের মুহূর্ত ছিল, ভোটের আগে সময় খুব তোড়জোড় ছিল। আসলে বিএনপি, আওয়ামী লীগ এরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কার দলে কাকে নিতে পারে এরকম ছাত্র সংগঠনগুলোর সাথে একটা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করতেছিল। ওই সময় আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমাকে বললো যে আসলে তুই তো দলের সাথে সম্পৃক্ত নয়, কোনো দলের সাথে নাই, এখন কোথায় তোকে মানে তোর ইচ্ছা পোষণ কর, কি করবি। তো আমি আমার জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এনাদের আদর্শের কথা তখন আমি জানলাম এবং আমাদের পক্ষান্তরের বিরোধী বর্তমান সময়ে যে ফেসিস্ট চলে গেল তাদের সম্পর্কে সেই সময় আমি মানে বিভিন্ন শুনলাম। তখন তারা ক্ষমতায় ছিল, কিন্তু ক্ষমতায় থাকলেও তাদের আমার আচরণবিধি সবকিছুই ভালো লাগতেছিল না, যার জন্য আমার ছাত্র দলে আমি ওয়ার্ডের সর্বপ্রথম ছাত্র দলের নাম লেখাই আমার মনে আছে, ওয়ার্ডের ছাত্র দলের আহ্বায়ক হিসেবে। তো তৎকালীন সময়ে আহ্বায়ক থেকে যে কমিটি যখন শুরু হয়, এমন অবস্থায় যখন কমিটির পর্যায়ে আসছে তখন আমাকে ইউনিয়নের আহ্বায়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়। আমি ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক হই ওই সময়। আমি আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় আমার এলাকার কমিটিটা গঠন করে দেই এবং ভোটের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে দিই। আমি আহ্বায়ক থেকে আর কিন্তু পদের জন্য না, রাজনৈতিক
প্রেক্ষাপটটা বিবেচনা করে আমার কিভাবে ছাত্র সংগঠনটাকে শক্তিশালী করা যায় সেই জন্য আমি মাঠ সাথে দিই। তৎকালীন সময় যারা আহ্বায়ক ছিল এখন হয়তো অনেকে চাকরি করতেছেন, অনেকে আমার সাথে যারা ওই সময় জড়িত ছিল তারা চাকরির সাথে জড়িত, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। তো 2003 সালে আমাদের ওখানে আহ্বায়ক কমিটির আবার পূর্ণাঙ্গ কমিটির জন্য যখন ভোট হয়, আমি সংক্ষেপ করতেছি। ভোটের সময় ছাত্র দলের যে আহ্বায়ক ছিল, ভোট হলো, কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি গঠন হলো। আমাকে আমার ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আমাকে ওই সময় তারা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি পদে দিল। তো আমি এই ছাত্র দলের সিনিয়র সহসভাপতি থাকা অবস্থায় আল্লাহর হুকুম তারেক রহমানের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ হলো। বগুড়ায় গিয়ে আমাকে তখন জেলা কমিটিতে ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে বলবো যে যাও কমিটি যে কার্যক্রম আমরা শুরু করছি। রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের নীলফামারী জেলার তৎকালীন সময়ে আমরা নীলফামারী কিশোরগঞ্জ রাজনৈতিক জেলার সাথে জড়িত ছিলাম, এখন আমরা কিশোরগঞ্জ এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা। তো আমার ওই সময় তুহিন ভাইকে অভিভাবক হিসেবে আমি দেখতে পাই যে না, উনি সক্রিয় এবং ছাত্র সংগঠন থেকে যারা উঠে আসতেছে তাদেরকে মূল্যায়ন করা শুরু করলো, এবং তারেক রহমানের যে ভালো লাগা, চলাফেরা সব আমার কাছে ভালো লাগলো। সেক্ষেত্রে আমি নিজেকে মনে করলাম যে না, আমি একটা ভালো জায়গায় আসতে পারছি ইনশাল্লাহ। এই পর্যায়ক্রমে ছাত্র দল থেকে আমি 11 সালের দিকে আবার বিরোধী রাজনীতি, ওই সময় প্রেক্ষাপটটা তো আপনারা জানেনই। আমরা আবারও ফিরবো আপনার কাছে। একটু আমাদের মাঝে আছেন একজন লোকজ শিল্পী, যার যে বেড়ে ওঠাটা এবং লোকজ যে সঙ্গীতের মাধ্যমে যার বেড়ে ওঠা, ঠিক উনি একজন শিল্পী, সুবল বয়াতি। ঠিক তিনি এই মুহূর্তে আমাদের মাঝে হয়েছেন, আমাদের তিস্তা টেলিভিশন স্টুডিওতে রয়েছেন। আপনারা যারা দূর দূরান্তে বিভিন্ন মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা জানেন যে আমাদের তিস্তা টিভি নিয়ে প্রতিনিয়ত গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই সকল লোকজ শিল্পী যারা রয়েছেন তাদের নিয়েই এই অনুষ্ঠানটি করে থাকে। ঠিক যার ধারাবাহিকতা আজকের এই আয়োজন। আজকের আয়োজন আমাদের সাথে যিনি রয়েছেন প্রত্যন্ত গ্রামীণ যে পরিবেশ থেকে বেড়ে ওঠা একজন গুণী শিল্পী। আমরা একটু চলে যাবো তার কাছে, শুনবো তার কথা। একটু জানাবেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা যে সঙ্গীত যে সাধনা, ঠিক সাধনার জায়গা থেকে এই সাধনাকে লালন করে ঠিক আজকের এই আধুনিকতার যুগে এসে লোকজ সঙ্গীতকে কিভাবে হৃদয়ে ধারণ করছে এবং কতটুকু মূল্যায়ন পাচ্ছেন সমাজে, একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের লোক সংস্কৃতি সব আগে অনেক ছিল, কিন্তু এখন আস্তে 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 বিলুপ্ত দিকে চলে যাচ্ছে। আমি বহুদিন ধরে গান করি, 36 বছর ধরে অনেক কষ্ট করে এই সঙ্গীতটাকে লালন পালন করতেছি। তারপরে আমি 14 সালে চলে এসে আমি গুণী সম্বর্ধনা পেলাম, 2-1টা সার্টিফিকেট পেয়েছি। আমি ঢাকায় জাতীয়ভাবে 2বার প্রোগ্রাম করেছি, শেখ হাসিনার সাথে করেছি ও খালেদার সাথেও করেছি, হ্যান্ডশাক করেছি। যাই হোক, আমি কি বলবো, অবশেষে এমন অভাবে পড়ে গেলাম, এই যে হাতের একটা দোতরা আমার কাছে আছে, এই দোতরাটাও অবশেষে বিক্রি করে খেয়ে ফেললাম। এত কষ্ট, কেননা জানি না এই যে সংস্কৃতির যারা গান বাজনা করে তাদেরকে এত কেন কষ্ট করতে হয় আমি জানি না। যাই হোক, আমি তিস্তা টেলিভিশন থেকে আমি সবাইকে যারা আমাদের সাথে আছে আমি তাদেরকে তো নমস্কার ও আদাব জানাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আমি কিছুদিন আগে গান করতে অবশেষে ছোট্ট একটা বাউল সঙ্গীত একাডেমি দিলাম। আমি নিজে গান শেখাবো। আমি এই সংস্কৃতিটাকে ধরে থাকার জন্য অনেক কষ্ট করতেছি। যাই হোক, আমার সঙ্গীতটার জন্য সবাই একটু দোয়া করুন। যাই হোক, সব মিলে একটি বিষয় আমি আপনার মাধ্যমে জানতে চাই যে লোকজ সঙ্গীত অর্থাৎ গ্রামীণ যে সংস্কৃতি, যেটি গ্রামীণ মানুষের জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন তাদের জীবন বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে সঙ্গীতের মাধ্যমে। আমরা আপনার মাধ্যমে আপনার একটি সঙ্গীতের মাধ্যমে সেই গ্রামীণ সেই চেতনাবোধকে একটু স্মরণ করতে চাই। আপনার মাধ্যমে একটি সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গ্রামীণ লোকজ মানুষের যে জনজীবনে থাকা প্রতিনিয়ত যে জনজীবনের দৃষ্টিগোচরের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে একটু ফুটিয়ে তোলার নিমিত্তে একটি সঙ্গীত আসলে একটু আমরা গা ভাসাতে চাই। ধন্যবাদ। তাহলে আমি যখন নীলফামারীর সন্তান, আমি নীলফামারীকে দিয়ে গাড়ি শুরু করতে চাই। নীলফামারী কিশোরগঞ্জে মানুষ আমরা ভাই, কিশোরগঞ্জ বড় ভিটা
মানুষ আমরা ভাই। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুবোধ আপনাকে। আসলে গ্রামীণ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যর যে একটি বহিঃপ্রকাশ সেটি আমরা পেয়ে থাকি যে লোকজ এই সঙ্গীত, এই সঙ্গীত সাধনার মাধ্যমে। যেটি আপনি ইতিমধ্যে আমাদের স্টুডিওর মাধ্যমে সব দর্শকদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রাজনীতিক একটি ব্যক্তিত্ব, যিনি ঠিক এই মুহূর্তে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, একে ডালিম তাজুল ইসলাম ডালিম। ঠিক তিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন। আমরা ঠিক আবারও ফিরে যেতে চাই, তার কাছে একটু আপনার মাধ্যমে জানতে চাই যে লোকজ সঙ্গীতকে ঠিক এই মুহূর্তে রাজনীতির মাঠ পরিক্রমায় এই সঙ্গীত সাধনাকে কিভাবে দেখছেন? রাজনীতি অঙ্গনে সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চায় সঙ্গীতের ভূমিকা কতটুকু রয়েছে বলে আপনি মূল্যায়ন করছেন একটু জানাবেন। যাই হোক, আমি আমার পরিচয়টা শেষ করে নাই, একটু শেষ করে দিই, তার মধ্যে দিয়ে কথা বলি। আমি তার পরবর্তীতে যুব দলের 3 বার সভাপতি এবং আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক থাকি, পরবর্তীতে সভাপতি হই। আবার পরবর্তীতে একটা পর্যায়ে এসে আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ভোটের মাধ্যমে কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত হই। আল্লাহর রহমতে আমার বিএনপির লোকজন আমাকে মূল্যায়ন করছে। আমি ছাত্রদল থেকে যারা আসছি, এখন আমাদের ছাত্র দলের এই বেশিরভাগ সময় দলের সাথে জড়িত। যাই হোক, এখন আমি আপনাকে জানাতে চাই যে বিগত সরকারের সময় থেকে শুধু না, মানে খালেদা জিয়ার সময় না, তার আগেও আপনারা দেখেছেন যে লোকসঙ্গীতের মধ্য দিয়ে চলার জন্য আমাদের নতুন কুলি নামে একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টিভিতে প্রোগ্রাম চালু করেছিল। সেই তখন থেকে চলার পরে একটা সময় এসে বন্ধ করে দেন। এখন আবারও আমাদের দেশ গড়ার যে পরিকল্পনাটা তারেক রহমান নিয়েছেন, সেই পরিকল্পনায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে উনি ক্রিয়া সংস্কৃতি জগতে যেন মানুষের একটা বিস্তার লাভ করতে পারে, মানুষ যেন সেটাকে জানতে পারে যে না, খেলাধুলা এবং সঙ্গীত, নাটক, নৃত্য পাঠ্যপুস্তকে উনি অন্তর্ভুক্ত করার জন্য একটি দেশ গড়ার পরিকল্পনায় উঠে তুলে ধরছেন। যদি আল্লাহ তাআলা বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন আগামীতে, তাহলে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামী দেশ গড়ার পরিকল্পনায় পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো জায়গা পাবে। আর জায়গা পাইলে আপনারা বুঝতেছেন যে দেশ গড়ার পরিকল্পনায় বেকারত্ব দূর করার জন্য উনি যে পরিকল্পনা নিয়েছেন, ভাষার যে শেখার জন্য, দেশ বিদেশে পড়ার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি চালু করেছিলেন, যে রেমিটেন্স আয় বাংলাদেশের জন্য, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন বর্তমান সময়ে যদিও বিগত দিনে হয়নি, বিশিষ্ট সময়ে, কিন্তু বাস্তবায়ন করার জন্য এখন উচিত এদেশের মানুষের, প্রতিটি মানুষ তারেক রহমান বাংলাদেশের যে প্রত্যাবর্তন দিবসটি আমরা উদযাপন করলাম, হয়তো সবাই দেখছেন যে সারা বাংলাদেশে কিরকম মানুষের মনে আনন্দ ছিল। এবং আমাদের নেত্রী উনি কয়েকদিন আগে দেশ ছেড়ে চলে গেছেন সারা জীবনের জন্য, আর আমরা তাকে পাবো না, কিন্তু তার স্মৃতি, আদর্শ এবং মানুষের সাথে ভালোবাসা সারা জীবন থেকে যাবে। তার জন্য আমি দোয়া চাচ্ছি যে আমাদের ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এ যারা শহীদ হয়েছেন এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আর লোকসঙ্গীত আমাদের এলাকায় যেটা আছে, আমরা দেখেছি যে ভাওয়াইয়া এই অঞ্চলে একটি সুনামধন্য গান। এইটা সারা বাংলাদেশে শুধু না, সারা বিশ্বের মানুষই, যেখানে বাংলাদেশিরা গেছে তারা কিন্তু ভাওয়াইয়া শোনে। তো এই দেশের যে শিল্পীরা আছে, এই শিল্পীরা অবহেলিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো তাদেরকে সেরকম সাংস্কৃতিক জগতে আমাদের যে মনোবলটা ফিরে নিয়ে আসার জন্য খেলাধুলার পাশাপাশি একটি মানুষ সুস্থ থাকার যে ধারাটা, সাংস্কৃতিক প্রয়োজন, যে ভালো লাগা ভালোবাসার জন্য মানুষ দেশের বাইরে গিয়ে পাড়ি জমায়, এটা যদি দেশের মধ্যেই সুন্দরভাবে আমরা চর্চা করতে পারি, আমার মনে হয় এই দেশের মানুষ হার্ট অ্যাটাক যেটা বলি আমরা, এই ধরনের রোগগুলোতে পড়বে না। যদি আমরা মন খুলে হাসতে পারি, মন খুলে কথা বলতে পারি, গান শুনে যদি নিজেকে ভালো রাখতে পারি। তো এই জিনিসগুলো আগে আমরা কাওয়ালি শুনতাম, ভাওয়াইয়া শুনতাম, এবং গ্রামে গঞ্জে বাড়ির পাশে অনেক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে বাড়ির উঠানে দেখা যাচ্ছে যে কাওয়ালি নামে একটা সংস্কৃতি ছিল, ওরা এসে গান গাইতো। এখন কিন্তু সেগুলো বিলুপ্তির পর্যায়ে প্রায়। তো লোকসঙ্গীত এটা আমাদের সবসময়
যদি আমরা চাই যে আমাদের গ্রামের মানুষগুলো সবাই এইগুলোর মধ্যে দিয়ে বেঁচে থাকুক, তাহলে আমাদের এই সমাজে মাদক মুক্ত হবে। যদি আমরা এটাকে চর্চা করতে পারি, একটা মানুষ যখন মনে করবে যে না আমাকে গান গাইতে হবে, ভালো থাকতে হবে, সুন্দরভাবে চলার জন্য মাদক থেকে, তখন আমরা কিন্তু দূরে থাকতে পারবো। খেলাধুলার পাশাপাশি এই সমস্ত জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য তারেক রহমান কিন্তু দেশ গড়ার পরিকল্পনায় এটি একটু উপস্থাপন করছেন যে না উনি দেশ গড়ার পরিকল্পনায় বাংলাদেশের পাঠ্যপুস্তকে যেন এটি অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য সে লক্ষ্যে কাজ করার চেষ্টা করেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে দূর দূরান্ত থেকে বসে বিভিন্ন মাধ্যমে যারা দেখছেন আমাদের তিস্তা টিভি নিয়মিত আয়োজন লোকজ সঙ্গীতের সুরে রাজনীতি, ঠিক এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন আমাদের তিস্তা টেলিভিশনের পেজে, এবং আমাদের সাথে থেকে এই মুহূর্তে রয়েছেন একজন লোকজ শিল্পী, যিনি আমি ইতিমধ্যে আপনাদের পরিচিত করে দিয়েছি, যিনি অত্যন্ত গ্রামীণ শহর থেকে যিনি বেরিয়ে উঠেছেন, সুবল বয়াতি নামে যিনি পরিচিত, যিনি গোটা রংপুর বিভাগ নয়, গোটা বাংলাদেশের যে সঙ্গীতের সমারোহ, ঠিক সমারোহের জায়গা থেকে তিনি এখন পর্যন্ত নিজের সঙ্গীত চর্চার মধ্য দিয়ে বেঁচে রয়েছেন। ঠিক সেই মানুষটা আমাদের মাঝে আছেন। আমরা ঠিক আবারও তার কাছে চলে যাবো, আমরা জানবো যে ব্যক্তি জীবনের ইতিহাস চেতনাবোধের জায়গা থেকে তিনি সঙ্গীতকে এখন পর্যন্ত কিভাবে লালন করছেন, এবং আগামী দিনে সঙ্গীতকে তিনি হৃদয়ে ধারণ করে লালন করে সামনের দিকে নিয়ে যেতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং কিভাবে এই সঙ্গীতকে উত্তরণের দিকে নিয়ে যাওয়া যায় বলে ভাবছেন তিনি, একটু জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই লোক সংস্কৃতি যত অনেক শিল্পী কিন্তু বাংলাদেশে আছে, অনেক অনেক শিল্পীরা যদি না খেয়ে মরে যায় তাহলে আর সঙ্গীত কিভাবে বেঁচে থাকবে? এই জন্য শিল্পীদের যদি একটু একটু এই দেশ যদি শিল্পীদেরকে একটু সহযোগিতা করত তাহলে কিছু বাঁচার মতো একটা জায়গা থাকত, কিন্তু না। আমি দেখতেছি যে দিন 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 গান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এ দেশেরই খাই, বাংলাদেশেরই খাই, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কি বিদেশি গান শুনি? এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়। কেননা যেমন গানে গানে অনেক কিছু আছে। যেমন একটি গান আছে আমাদের সিরাজউদ্দিন স্যার একটি গান লিখেছেন, মাও বড় ধন সোনারে সোনা মাও বড় ধন। এই যে আমাদের গানে যে এত সুন্দর কথাগুলো আছে, দাদা কিছুক্ষণ আগে বললেন যে এই লোক সংস্কৃতি অনেক কিছু বাঁচার মতো, অনেক কিছু চলার মতো জিনিস আছে। এই জিনিসগুলো যদি আমরা গানের মাধ্যমে বুঝতে পারি, গানের মাধ্যমে যদি আমরা শুনতে পারি, তাহলে কিন্তু অনেক বিষয়ের উপর গান আছে। কিন্তু সেদিক থেকে আমি যদি বলি, একটি গান মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মেসেজ দিয়ে থাকে। সঙ্গীতের মাধ্যমে বাস্তব জীবনের যে প্রতিচ্ছবি সেটি আমরা খুঁজে পাই। ঠিক আপনার মাধ্যমে একটি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নীলফামারী অঞ্চলের বাস্তব জীবনের মানুষের পুনর্জীবিত যে চিত্রগুলো রয়েছে তাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, এবং একটি সঙ্গীতের মাধ্যমে সেই মেসেজটি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটু দেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তিস্তা টেলিভিশনে যারা রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই যে আমাকে সুবল বয়াতি বলে ডাকে, আমি একটা অসহায় দরিদ্র মানুষের সন্তান, কিন্তু বাবা মা আমাকে জন্ম দিয়ে চলে গেছে, তাই মনের কষ্টে একটা গান লিখেছি। এই যে আমাকে বয়াতি বলে ডাকে, এই বয়াতি ডাকটা কিন্তু আমাদের জলঢাকায় যখন আমি প্রোগ্রাম করি, অনেক প্রোগ্রাম করেছিলাম, অনেক অনেক মানুষের সঙ্গে আমার পরিচয়, তাই আমাকে বয়াতি বলে ডাকে। তাই তিস্তা টেলিভিশন আয়োজনে লোকজ সুরের রাজনীতি, ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, আপনারা যাদের কণ্ঠে ইতিমধ্যে আমাদের যিনি সুবল বয়াতি, যিনি একটু আগে আপনাদের সামনে গান পরিবেশন করেছেন, তিনি তার গানের মাধ্যমে লোকজ সংস্কৃতির মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ শহরে থাকা মানুষের, জনজীবনে থাকা মানুষের বিভিন্ন দিককে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মুখ থেকে আমরা কথা শুনেছি, ঠিক সেই মানুষটি আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছে। আমরা আবারও চলে যাবো সেই রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে, আমরা জানবো তার মাধ্যমে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই সকল মানুষদের যে সাধনার জায়গা, সেই সাধনার জায়গা অনেকটাই বিলুপ্তির পথে, সেটিকে ফেরানো যায় কিভাবে, সে বিষয়ে একটু আমরা কথা বলবো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে।
ঠিক একটু জানাবেন যে লোকজ সংস্কৃতি যেটি আমাদের প্রত্যন্ত গ্রামীণ যে পরিবেশে বেরোটা যে সংস্কৃতি মনা মানুষ যারা রয়েছেন ঠিক আধুনিকতার ছোঁয়ায় এসে আমরা দেখেছি যে প্রত্যন্ত গ্রামীণ শহরে বেরোটা যে লোকজ সংস্কৃতির যে মঞ্চ সেগুলো অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। আমরা দেখেছিলাম যে আগে বিভিন্ন সময় যে গ্রামীণ পরিবেশে বা বিভিন্ন লোকালয়ে যে গানগুলো হতো, গানের মঞ্চগুলো তৈরি হতো, সেগুলো এখন অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। সেগুলোকে আমাদের ধরে রাখতে গেলে আদৌ কোন জায়গাগুলোতে হাত দেওয়া দরকার বা সংস্কার করা দরকার বলে এই মুহূর্তে আপনি ভাবছেন? আমি হয়তো আপনাকে বলছি একটু আগে যে আমাদের নতুন তুলে নামে একটি টিভিতে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করছেন। তারপর পরবর্তীতে আবার জাসাস নামে একটি সংগঠন, বিএনপি সংগঠন, বিএনপিতে অনেকগুলো সংগঠন আছে, যেমন ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দল, জাতি দল। অনুরূপ জাসাস নামে একটি সংগঠন আছে যেটি শুধু শিল্পীদের মাধ্যমেই পরিচালিত হয় এবং শিল্পীরা ওখানে গান অনুষ্ঠান পরিবেশন করেন। তো এই জাসাস নামে যে সংগঠনটি, এই সংগঠনটি বাংলাদেশের মানুষকে আনন্দ বেদনা দেওয়া, মানে বেদনা থেকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই সংগঠনটি করা। আর যেহেতু তারেক রহমানের পরিকল্পনা দেশ গড়ার লক্ষ্যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে খেলাধুলার পাশাপাশি সঙ্গীত, নাটক এবং নৃত্য এগুলোকে পরিচালনা করার জন্য যে একজন করে টিচারও তো দরকার হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই লক্ষ্যে দেশ গড়ার যে পরিকল্পনাটা, আমার মনে হয় সাধুবাদ জানা উচিত বাংলাদেশের মানুষের, যে ওনাকে সুযোগ দেওয়া উচিত। বিএনপিকে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নিয়ে আসার প্রয়োজন। দেশের বেকারত্ব দূর এবং এই লোকসঙ্গীত যেন বিলুপ্ত হয়ে না যায়, তার একটি ধারাবাহিকতায় কিন্তু বিএনপি অনেকগুলো কাজ করতে হচ্ছে। যেমন আপনারা জানেন, খেলাধুলার পাশাপাশি পাঠ্যপুস্তকের যে কথাটা বললাম আমি, যে একজন করে শিক্ষকের প্রয়োজন, সেটা কোথা থেকে হবে? এই শিল্পীদের মধ্য থেকেই তো হবে। এই শিল্পীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থান পাবে, এতগুলো কিন্তু শিল্পী নাই। সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আসলে সুস্থ ধারা সংস্কৃতি চর্চায় সেখানে সংস্কৃতির যে ভূমিকা, সেই ভূমিকার জায়গা কতটুকু আপনি ঠিক এই মুহূর্তে দেখছেন যে সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করতে গেলে এই লোকজ সংস্কৃতি কিংবা আধুনিকতার যে সংস্কৃতি রয়েছে, আধুনিক মডার্ন সোসাইটির যে সংস্কৃতি রয়েছে, আর সেই সংস্কৃতির যে ভূমিকার জায়গা সেটিকে কতটুকু আপনি দেখছেন ঠিক এই মুহূর্তে সুস্থ ধারা চর্চা করতে গিয়ে? আসলে আমাদের বেশি বেশি করে এই প্রোগ্রামগুলো দেওয়ার প্রয়োজন। যেমন খেলাধুলা এখন একটু চালু হয়েছে, বিগত দিনের থেকে অনেক বেশি বেশি চলছে। তো আমাদের একটা পর্যায়ে আমরা বাধাগ্রস্ত হই কিছু কিছু ক্ষেত্রে। এই বাধাগ্রস্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের আসলে মানুষকে বোঝাইতে হবে যে আমার বাচ্চাকে ভালো রাখতে গেলে একজন টিচার দিয়ে তার মানসিকতা বিকাশের লক্ষ্যেই এটার প্রয়োজন। এই শিক্ষকগুলো যদি আমরা এখান থেকে নিয়োগ দিই, যারা গ্রামে গঞ্জে বিভিন্ন ভাবে আজকে ওনারা যে কষ্টের কথা বললো, আসলে এই কষ্ট কিন্তু তখন থাকতো না। দেখা গেছে যে সঙ্গীত পরিবেশন করার জন্য যতগুলো ছাত্র বাংলাদেশে আছে ততগুলো কিন্তু শিক্ষক পাবো না আমরা ওই ডিপার্টমেন্ট থেকে। থানা পর্যায়ে শিল্প উপজেলা পরিষদে আমরা জানান যে শিল্প একটা একাডেমি আছে, সেই একাডেমিতেও কিছু মানুষ নিয়োগ প্রাপ্ত আছে, তারাও কিন্তু ওখানে বাচ্চাদেরকে শিল্প, গান, বিভিন্ন প্রোগ্রাম এগুলো করার চেষ্টা করে। আমরা নিজেকে শুধু গ্রামের মধ্যে না রেখে একটু শহরমুখী না, আমাদের থানা পর্যায়ে যারা আছি সেই দিকে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব, যেন আমরা ওইগুলো জায়গায় একটু স্থান পাই। জাসাসের যে আমাদের কমিটিটা আছে, এই কমিটিতেও যদি ওনারা আসেন, আমরা অন্তর্ভুক্ত করলেই অনেকের এই জায়গা বিভিন্নভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে মানুষের মনোবৃত্তি অর্থাৎ মানুষের আত্মার যে খোরাক, সেই খোরাকের সন্ধান অনেকটাই আমরা পেয়ে থাকি এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, এবং সংস্কৃতি মানুষকে পুনর্জীবিত করে, যেমনটি বলছিলেন আপনি। ঠিক এই মুহূর্তে আমরা একটু যাবো আমাদের এখানে যিনি সংস্কৃতি কর্মী যিনি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। একটু জানতে চাই আপনার মাধ্যমে যে সংস্কৃতি মানুষের যে মনোবৃত্তি অর্থাৎ মানুষকে মনের যে পরিশুদ্ধির যে জায়গাটি সৃষ্টি করে, সেই সৃষ্টির জায়গা থেকে মানুষকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধি করতে গিয়ে সংস্কৃতির ভূমিকার জায়গা, এবং সর্বোপরি এই সংস্কৃতিকে টিকে রাখতে গেলে ঠিক এই মুহূর্তে আমাদের যে করণীয় যে দিকগুলো আছে সেই বিষয়গুলো একটু যদি জানাতে। বিষয়টা হচ্ছে যে এই সংস্কৃতি টিকতে গেলে অবশ্যই যারা শিল্পী রয়েছে তাদের সামনে যাওয়া দরকার, তাদের কাছে যাওয়া দরকার,
যারা যাবে, মনে করো যারা দেশের প্রেসিডেন্ট হবে, যে দেশের প্রধানমন্ত্রী হবে, বা দেশ যারা পরিচালনা করতেছে, তারা যদি একটু লক্ষ্য করে, একটা শিল্পীর কাছে যদি একটু লক্ষ্য করে যে না, যেমন আমার একটা বাউল সঙ্গীত একাডেমি বিগত 13 বছর ধরে কত টাকা আমি শেষ করেছি, প্রতিবার আবেদন করি যে আমার একাডেমিতে কিছু যন্ত্রপাতি দেওয়া হোক, কিন্তু হয় না। এবারও আমি আবেদন করেছি, অনেক টাকা শেষ করেছি মানুষের বাচ্চার পিছনে। বাচ্চাকে যদি গান না শেখায়, তাহলে এই গান তো আর থাকবে না। ফান্দে পড়িয়া বগা কান্দিতে বগা মরে যাবে। যদি এই যারা লোকসঙ্গীত, যারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে থাকে গান করে, তাদের কি আর যদি গান না থাকতো, যদি এই গান দেশে না থাকতো, আল্লাহ মালিক যদি গানকে পৃথিবীতে পাড়ে না দিত, কত মানুষ দেখতেন হঠাৎ করে মারা যেত। যারা গানকে ভালোবাসে, যারা সঙ্গীতকে ভালোবাসে। একটু ব্যতিক্রমের সাথে যোগ করি যে আসলে আমাদের উত্তরের জেলা নীলফামারী, ঠিক নীলফামারীর যে একটি পরিচয় রয়েছে যে তিস্তা অববাহিকা অঞ্চল, আমরা তিস্তার পাড়ে আমাদের যে বসবাস, সেই তিস্তাকে ঘিরে কোনো মেসেজ গানের মাধ্যমে আমরা সাধারণ দর্শককে দিতে পারি কিনা? অনেক তিস্তা নদীর অনেক গান আছে। তিস্তা নদীকে নিয়ে কিন্তু ভাওয়াইয়া গানটা সৃষ্টি হয়েছে। আব্বাসউদ্দিন আব্দুল আলী যখন গান গেয়েছিলেন, তিস্তাকে ঘিরে গান গেয়েছিলেন। ধন্যবাদ। আপনারা দেখছেন যারা দূর দূরান্ত থেকে আজকের এই তিস্তা টিভি নিয়মিত আয়োজন লোকজ সুরের রাজনীতি। ঠিক রাজনীতির একজন রাজনৈতিক কর্মী তিনি এই মুহূর্তে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনারা দীর্ঘক্ষণ তার কথা শুনেছেন। লোকজ শিল্পী বেড়ে ওঠা, যার পথ চলা জীবন হচ্ছে লোকজ, অর্থাৎ প্রত্যন্ত গ্রামীণ শহর যে অঞ্চল, সেই অঞ্চল থেকে বেড়ে ওঠা যে মানুষটি সুবল ভাতি, ঠিক তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি আমাদের বিভিন্ন সঙ্গীত মোর্চার মধ্য দিয়ে আমাদের গ্রামীণ যে ঐতিহ্য, গ্রামীণ জনমানুষের যে কথা, সেটিকে তিনি ফুটিয়ে তুলেছেন তিস্তা অববাহিকা অঞ্চল নীলফামারী জেলার ইতিহাস ঐতিহ্যকে। ঠিক আমরা আজকে দেখতে অনুষ্ঠান ঠিক অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে। ঠিক আমরা সবশেষ আবারও একটু যেতে চাই এই রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এখানে ঠিক এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন, আমরা একটু তার মাধ্যমে জানতে চাই যে আগামী দিনে যে রাজনৈতিক পথ চলা, সেই পথ চলার জায়গা থেকে এই সকল গ্রামীণ লোকজ সঙ্গীতকে টিকে রাখা এবং সর্বোপরি সঙ্গীত সাধনাকে টিকে রাখার মধ্য দিয়েই একটি সুস্থ রাজনৈতিক পথ পরিক্রমাকে ধরে আগামী নতুন প্রজন্মের যে বাংলাদেশ বিনির্মাণে এই সাংস্কৃতিক অঙ্গন আদৌ কতটুকু বহিঃপ্রকাশ ঘটাতে পারে এবং সাংস্কৃতিক অঙ্গন কতটুকু ভূমিকার জায়গায় থাকতে পারে, এগুলো সর্বশেষ যদি সাধারণ দর্শকদের আপনি জানাতেন আজকে এই তিস্তা টিভির মাধ্যমে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে তিস্তা যে গানটি আমরা শুনলাম, এখানে তিস্তা প্রকল্পটি এই এলাকায় শেষ প্রকল্প তিস্তা, এটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল। আজকে তিস্তার পাড়ের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো চলাফেরার জন্য একটি তৎকালীন সময় একটি ব্রিজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছিল, অনেকগুলো পরিকল্পনা করছে। লোকসঙ্গীতের যে মানুষগুলো আছে আজকে, তারা আগামীতে যেন কেউ না খেয়ে থাকে না, এরকম একটি পরিকল্পনা দেশে কিন্তু তারেক রহমান নিয়েছে। শুধু লোকসঙ্গীত না, শিল্পীরা না, শুধু বাংলাদেশে তাঁতি, কামার, কুমার, জেলে যারা আজকে অবহেলিত ছিল বিগত দিনে, আপনারা দেখেছেন যে একটি সুস্থ মানুষ গিয়ে বক্তব্য দিয়ে কথা বলে ফিরে আসতে পারে না সুস্থভাবে। আপনারা দেখেছেন যে একটি মঞ্চে উঠে একজন বক্তা ওয়াজ মাহফিলের মতো ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য নয়, ওয়াজে মানুষকে ভালো করে শেখার জন্য, মানুষ জানুক, এইগুলোর কথাও কিন্তু সেই সময় তৎকালীন সময়ে বলতে পারে নাই। সারা বাংলাদেশে অনেক কিছু বিলুপ্তি হতে ধরছিল, সেখান থেকে এখন বের হয়ে আসার একটাই মাত্র উপায় বাংলাদেশ গর্ব। আগামী তরুণ প্রজন্মকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, আমার মনে হয় যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে তারেক রহমান এসেছেন, তারেক রহমানের পাশে সবাইকে দাঁড়াতে হবে। তারেক রহমানের সাথে যদি সবাই আমরা থাকি, তাহলে আগামীর বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে কেউ না খেয়ে থাকবে। লোকসঙ্গীত বিলুপ্তি হওয়ার কোনো দিকে আমি আর দেখতেছি না। লোকসঙ্গীত থেকে মানে যারা আজকে শিল্প গোষ্ঠী, এই সাংস্কৃতিক খেলোয়াড়, শিল্পী, কামার, কুমার, তাঁতি, কৃষক, জেলে এবং খেটে খাওয়া মানুষের সবার জন্য বাংলাদেশে একটি 31 দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশকে আগামী রাষ্ট্র চালাবে, পরিচালনা করবে, সবগুলোই তুলে ধরছে ওখানে। আপনারা তো অনেকেই আপনারা আমাদের সাথে না থাকার কারণে এই বিষয়গুলো জানেন না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে
বাংলাদেশকে যদি আমরা ভালোভাবে মানে সুন্দরভাবে পরিচালনা করার কোনো মানুষ আগামীতে দেখে থাকি, সেটা কিন্তু তারেক রহমান। কারণ তারেক রহমান বাংলাদেশে এসে যে মেসেজটি দিয়েছে, প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, এদেশের মানুষের সবার ভাগ্য উন্নয়নের রাজনীতি করতে হবে, সবাই যেন সুখে থাকি, ভালো থাকি, সেই ধরনের রাজনীতি আমরা চর্চা করব। আপনারা ঠিক দীর্ঘ সময় যাবত আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করেছেন তিস্তা টিভির নিয়মিত আয়োজন লোকজ সুরে রাজনীতি। ঠিক সেটি আপনারা দীর্ঘ সময় যাবত আমাদের সাথে থেকে উপলব্ধি করেছেন। আমাদের সাথে ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম. তাজুল ইসলাম ডালিম। আমাদের সাথেই ছিলেন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে বেড়ে ওঠা লোকজ সঙ্গীত শিল্পী শুভ বয়াতি। ঠিক তার দীর্ঘক্ষণ আমাদের সাথে থেকে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক আলাপচারিতার মাধ্যমে এবং লোকজ সঙ্গীতের মূর্ছনার মধ্য দিয়ে এই ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছেন। আমরা ঠিক আজকের এই তিস্তা টিভির এই আয়োজনকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আপনাদেরকে আমরা এই তিস্তা টেলিভিশনের মাধ্যমে আমরা নতুন মেসেজ দিতে চাই, বিভিন্ন সঙ্গীতের মূর্ছনায়, বিভিন্ন রাজনৈতিক আলাপচারিতার মাধ্যমে। আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে থেকে, আমাদের এই তিস্তা টিভির সাথে থেকে আমাদের সহযোগিতা করে যাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই সকল মেসেজ সঙ্গীত সাধনার মাধ্যমে দিব। আমরা ঠিক আজকের এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই ছিলাম আমি আশরাফুল ইসলাম রাজু। আজকের এই শেষ পর্যায়ে এসে একটি সঙ্গীত মূর্ছনার মধ্য দিয়ে সঙ্গীত শুনতে শুনতে আমরা আবারও ফিরবো আমাদের সেই গৃহে। সে পর্যন্ত আপনারা আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে আবারও আমি হাজির হবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।